দিদির একটা প্ল্যান ছিল। প্ল্যানটা হচ্ছে যাব নীতি আয়োগের নামে, সবার কল্যাণ করার নামে মোদিজির সাথে একটা বৈঠক করা, কারণ রক্ষা কবচ আর নেই। মাননীয়া যখন দেখলেন যে মোদিজির সাথে গোপন বৈঠকটা হচ্ছে না, তাহলে তো চলে আসতে হবে। তাহলে নীতি আয়োগে গিয়ে চলে এলে তো লোক বলবে গেল, কিছু করতে পারলো না, খামাখা গেল, মুরগি হলো। যেভাবে হোক মাইকটা দোষ দিতে হবে। অবশেষে দোষ কার বিরুদ্ধে গেল? মাইক। মুখ্যমন্ত্রীর মতো লোক মিথ্যে কথা বলে, নাকি নীতি আয়োগের লোকগুলো মিথ্যে কথা বলছে? তাহলে জনগণ যাকে ভোট দিল এই মাইককে সুইচ অফ অন নিয়েও মিথ্যে কথা বলে দেবে। আইটিসিতেও যান, পয়সা কইটাকে দেয়, মানে ওখানে তো খরচাপাতিও শুনেছি। ও আচ্ছা আচ্ছা, পয়সা জমিয়েছেন তো, ওই যে চটি কেড়ে নিয়ে সেফটি পিন দিয়ে চটি আটকেছেন, ও আচ্ছা, ওটা সংগৃহীত পয়সা। নীতি আয়োগের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকআউটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন। খারাপ কথা তো, মাননীয়া কথা বলবেন তাহলে মাইক বন্ধ? পশ্চিমবঙ্গ দেখি তো, জানো তো, দিল্লিতেই মস্তানি হবে এই ভয়টা আমার ছিল। বেচারি নীতি আয়োগে গেল, কত ভালোবেসে গেল, কেউ গেল না, দিদি গেল। কংগ্রেসকে পাত্তা দেয়নি। কংগ্রেস জানাতে কী আছে, কংগ্রেসের কথা দিদি বলে দেবে। কংগ্রেসের যে সুখ দুঃখ কে বলবেন? দিদি বলবেন। তিনি তো সবার দায়িত্ব নিয়ে গেছেন, তিনি ব্যক্তিগত স্বার্থে যাননি, কিন্তু তিনি মহান। তো সেই জায়গায় উনি বলেছেন, দিদি বলেছেন, আমি কিন্তু জানি না ভাই, আমি সব দেখি নীতি আয়োগ কী হচ্ছিল। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দিয়েছে, ঠিক আছে, নাহলে কটা ডালে সিট ফিট দিয়েছে, তাকে টাকাও দিবি, বলতেও দিবি, একটা কম দে একটা বেশি দে। তারপরে শুধু তাই নয়, অসম, গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী 10-12 মিনিট বলতে দিয়েছে, আর দিদিকে মাত্র 5 মিনিট। তারপরে বন্ধ করে দেবে এটা মুখের উপরে। বিক্ষোভের কথা বলতে গেলেই নাকি তার মাইক অফ করে দেওয়া হয় বলে তিনি বলেছেন। এখানে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় নাহলে একটু ট্রোল মিম করে, কারণ তাদের তো চাকরি বাকরি নেই, তারা একটু আনন্দ করে, খেলা হবে করে, সেটা শুয়ে নেওয়া যায়। দিদি তার ছোটো ছোটো দামাল ভাই বোনদের কথা একটু সহ্য করবে না? সহ্য করে। দিল্লির কথা সহ্য করবে কেন? টাকা দেবে না, আমাদের টাকা নিয়ে পালাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, আর টাকা দিচ্ছে না, কথা বলতেও দেবে না। এটা কি চীন নাকি? এটা ভারতবর্ষ। সত্যি বহুত না ইনসাফি। তারপরে আবার নির্মলা সীতারামন কি এটা বলেছে নাকি মাননীয়া মিথ্যাবাদী, নাকি বন্ধ করেনি, নাকি খোলাই নাকি ছিল, এটা নাকি অ্যাক্টিং। কানে কানে বলবো না, জোরে জোরে বলবো। দিদির একটা প্ল্যান ছিল। প্ল্যানটা হচ্ছে যাব নীতি আয়োগের নামে, সবার কল্যাণ করার নামে মোদিজির সাথে একটা বৈঠক করা, কারণ রক্ষা কবচ আর নেই। বলা তো যায় না, ভোটে যদি রেজাল্টটা খারাপ হতো তাহলে তো আরও তাড়াতাড়ি মালদার আমটা, এই মালদার আমটা কিন্তু ছিল, ব্যাগে ছিল, ওটা নিয়ে আর তো উত্তরীয় সব ছিল। আমি আগে বারবার বলেছি এই কথা, কিন্তু আমি বলেছি বারবার করে, সেটা কিন্তু পচে যাবে আমটা। ও আচ্ছা, দিল্লিতে পরিচিত লোকজন আছে, বিলি বন্টন করে দেবে। তো লক্ষ্য ছিল তো অন্য, যে একটু বৈঠক করবে। কোনো কারণে দেখেছি যে মোদিজির সাথে বৈঠক করাটা হচ্ছে না, যেটা আসল কাজ আর কি। নীতি আয়োগে কী বলতে যাবে? নীতি আয়োগে কী আলোচনা হয়? যে রাজ্যের সাথে কেন্দ্রের সুসম্পর্ক, দেশের কল্যাণে দুটো সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তাদের মধ্যে আলোচনা, গ্রামের উন্নয়ন, শহরের উন্নয়ন, দেশের সামগ্রিক উন্নয়ন, সেই উন্নয়নের মধ্যে যাতে করে একটা সামঞ্জস্য থাকে, যাতে করে একটা সুদৃঢ় নৈকট্য থাকে, তার জন্য নীতি আয়োগে বসে মত বিনিময়ের জন্য। কার কোথায় সমস্যা, কোন রাজ্যের কোথায় খামতি, কোথায় উন্নতি, কোথায় অবনতি, তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, তার জন্য ডাকা। এটা ডিসকাশন, একটা ভাবনা চিন্তা, কীভাবে নীতি নেব আমরা, তার জন্য আয়োগ, তার জন্য বৈঠক। তো মাননীয় গিয়েছিলেন, বলেছিলেন প্রয়োজন নেই। প্রথমত তিনি বারে 2019 সালে, তার আগে 21 সালে, বারবার যখনই যান, দরকার নেই নীতি আয়োগ, এর আগে যাননি, এবারে কিন্তু যাওয়াটা ফাইনাল। কিন্তু যেটা কেউ বলছে না, সেটা মাসুম আক্তার বলছে। নীতি আয়োগের বৈঠকে গিয়ে জানে, বলবো বটে, কাজ হবে না। আবাস যোজনার টাকা চাইবো বটে, বলবো, এটা মিডিয়াকে বলবো, ঠিক দেবে না, ওরা তো ইউসি চাইবে। 100 দিনের কাজের টাকা চাইবো, দাওনি দাওনি, দাও ইউসি চাইবে। তারপরে এই যে ভাঙন টাঙন হয়েছে, যেখানে দুধের গাড়িরা থাকে, ওই জায়গায় সব ভাঙন হচ্ছে, ভাঙনের টাকা চাইবো, শুধু টাকা চাই, দাও। মানে মাননীয়ার থেকে পশ্চিমবঙ্গের লোক করে নিউটনের 3rd ল, পশ্চিমবঙ্গের যিনি প্রধান তিনি গিয়ে দিল্লিতে মোদিজির কাছে করবে, এটা 3rd ল বলে। কিন্তু সব মানলাম। মাননীয়া যখন দেখলেন যে মোদিজির সাথে গোপন বৈঠকটা হচ্ছে না, তাহলে তো চলে আসতে হবে।
তাহলে নীতি আয়োগে গিয়ে চলে এলে তো লোক বলবে গেল, কিছু করতে পারলো না, খামাখা গেল, মুরগি হলো, ঝড় করে চলে আসতে হবে। একটা তো ইস্যু চাইতে ভাই, লেম এক্সকিউজ, একটা এক্সকিউজ চাই, কিছু বলতে তো হবে। তো রাগ তো দেখাতে হবে। আমি ভাবছিলাম কোথায় রাগটা দেখাবে, আমি ভাবিনি, এইটা কিন্তু মাথায় আসেনি, মানে এটাও বড়ো মাথার কাজ আর কি, যে যেভাবে হোক মাইকটা দোষ দিতে হবে। অবশেষে দোষ কার বিরুদ্ধে গেল? মাইকের। আর যে সুইচটা টেপে তার, সুইচটা টেপার দায়িত্ব কার? প্রেস ইনফরমেশন ব্যুরো। তারা বলছে কি যে এই নীতি আয়োগের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে যে দাবি করে, যে একেবারে সর্বৈব মিথ্যা। আর নির্মলা সীতারামন বলছে মিথ্যা। তাহলে আমার প্রশ্ন অন্য জায়গায়, তাহলে এই মুখ্যমন্ত্রীর মতো লোক মিথ্যে কথা বলে, নাকি নীতি আয়োগের লোকগুলো মিথ্যে কথা বলছে, নাকি প্রেস ব্যুরোর লোকগুলো মিথ্যে কথা বলছে, নাকি সীতারামনের মতো লোকগুলো মিথ্যে কথা বলছে? তাহলে জনগণ যাকে ভোট দিল, এই মাইকে সুইচ অফ অন নিয়েও মিথ্যে কথা বলে দেবে? কেউ তো একটা মিথ্যে বলছে, কেউ তো একটা মিথ্যে বলছে, তাই তো? মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? দুটোর মধ্যে একটা তো শিওর। তাহলে কেউ তো ভুল বলছে, এখানে তো কেউ তো মিথ্যে বলছে। তদন্ত হোক, একটা তদন্ত হোক, সিবিআই ইডি চুরি চামারি নাই বা ধরলো, এই মাইকের ব্যাপারটা কিন্তু সহজে প্রমাণ হয়ে যাবে। একটু সিটিভি ক্যামেরাটা ওটা তো আছে, এইটা তদন্ত করে শুধু মিথ্যে কথা বলাটা বলেছে এইটা খালি আলোচনা হোক, আর কিছু চাই না। জনগণ বুঝুক, মানুষ বুঝুক কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। আর নীতি আয়োগের নাকি দরকার নেই, প্রয়োজন গেছে, যাওয়ার কি দরকার ছিল? আসলে আমি গাছেও থাকবো, মানে আমি ডাঙ্গারও খাবো আর জলেও থাকবো, উভচর প্রাণী আর কি। আমি ইন্ডিয়াতেও আছি মোদিজি, আমি দুঃসময়ে আপনার পাশেও আছি। সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু। আমি সত্যি সত্যি আমি এই যে শিরোপা দেওয়া হয়েছে আমাকে, তারই উপযুক্ত, তার চূড়ান্ত সদ্ব্যবহার করতে জানি, ঠিক সেটা করছে। আমি বিস্মিত, আমি অবাক। আমাদের এই আলোচনা করতে হচ্ছে কোনো উন্নয়ন নিয়ে নয়, গঠনমূলক কিছু আলোচনা নেই। তবে মাননীয় এইটা নিয়েও আবার একটু খিল্লি হবে, মিম হবে, ট্রোল হবে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, নজরুলকে নিয়ে হয়, মহাভারত লেখা নিয়ে হয়। মাননীয় কিন্তু ইচ্ছা করে করে। চাঁদে কে গিয়েছিল সব হয়েছিল না, এ কিন্তু ইচ্ছা করে। এটা কিন্তু তোমরা তো জানো না, বেশি পাকা পাকা কথা বলো, ইচ্ছা করে। আরে বাবা, চাকরি নাই বা দিলাম, একটু তো আনন্দ দিলাম। ক্লাবের লোকদেরকে যে পুজোর টাকাটা তো আনন্দ করার জন্য। আরে মা দুর্গা কী ভাবছে তার বাবা ছাড়ো না, ক্লাবের লোকগুলো কী জিনিস করছে, তারা তো ভোট দেয়, ভোট ব্যাংক ভরানোর জন্য। এ নিয়ে সন্দেহ আছে নাকি? এ নিয়ে সন্দেহ যদি করেন, আমার মনে রয়ে যাবে ধন্দ। যদি করো সন্দেহ নয়, যদি করো সন্দেহ, আমার মনে রয়ে যাবে ধন্দ। তোমার ব্রেনের মধ্যে কিছু আছে কি? এটাই তো সব, এটাই শুরু, এটাই মধ্য, এটাই শেষ। মুখ্যমন্ত্রী যেখানে রেকর্ডিং না করলে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন, সেখানে তিনি পাইলট ছাড়া আইটিসিতে গোপনে কার সাথে মিটিং করতে গেছিলেন? তাই নাকি? আইটিসিতেও যান, পয়সা কইটাকে দেয়, মানে ওখানে তো খরচাপাতিও শুনেছি। ও আচ্ছা, পয়সা জমিয়েছেন তো, ওই যে চটি কেড়ে নিয়ে সেফটি পিন দিয়ে চটি আটকেছেন, ও আচ্ছা, ওটা সংগৃহীত পয়সা। আর প্রচুর তো টাকা পয়সা আছে। গোপন বৈঠক করেন না? আচ্ছা, দিল্লিতে গোপন বৈঠকটা হয়নি, তাহলে কি তাদেরই কোনো লোকের সাথে গোপন বৈঠকটা কলকাতাতে হয়ে গেল? না হটলাইনে কথাবার্তা তো হয়ে যেতে পারে, জানি না। দেখুন, আপনারা না কুচুটের দল, হয়তো এরকম ঘটেনি কিচ্ছু, আমাকে গরম খাচ্ছেন আপনি। দিদির বিরুদ্ধে বা বলা যাবে না, কিন্তু সাবধানে থাকবেন। কিন্তু একটা এই যে আমরা এই যে বাক স্বাধীনতা, এই যে কথাগুলো বলছি, অন্য কেউ থাকলে না, অন্য কোনো আমল হলে আমাদের সব লকআপে থাকতে হতো, জানেন না? দিদির উদারতা বুঝলেন। আরে দু একবার না হলে অম্বিকেশ মহাপাত্রদের মতো লোকের সাথে একটু গণ্ডগোল হয়েছে, ওই দু চারটে লোক। এই যে গণহারে আমরা সবাই মিলে বলছি, কত উদারতা পর্যন্ত। এই যে ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকার বাক স্বাধীনতা, এটা আছে, তা সেটা তো একটা নিয়ম আছে, সেটারও একটা চূড়ান্ত পর্যায়ে আছে। বাক স্বাধীনতা অনন্ত নয়, কোনো মৌলিক অধিকার কিন্তু অনন্ত নয়, তারও একটা সংরক্ষণ আছে। এই যে আমরা বলছি, আপনি বললেন, আচ্ছা উনি যদি শখে একটু আনন্দে যদি আইসিটি সোনার বাংলা যায়, তো আপনারা তো সমস্যা করে আমাকে কোশ্চেন করছেন আপনি। আরে আমরা তো ভুলভাল বলে দেবো, মোদিজির সাথে ওই রকম বৈঠক হয়নি, এখানে কারোর সাথে মোদিজির লোক ছিল, বৈঠক হয়েছে। দিদি রেগে যাবে না, এখানে বৈঠক করছি, মুকুল্লায় তো বলেই দিয়েছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি।
আরে ঠিক আছে, আপনার অসুবিধে কিছু নয়। এরা তোমাদের মতো না এইসব কুচুটে করে সব বলে, আর আমাকে দিয়ে বলায় উত্তর তো করছো, ভুলভাল বলে দিচ্ছি। তো সব তো ভুল বলছি আমি এতক্ষণ যা ইন্টারভিউ দিয়েছি, আমি মনে হয় না একটা লাইন সত্য বলেছি আমি, সব ভুল, একটা কথার কোনো যুক্তি নেই। মাননীয় একটা মুখ্যমন্ত্রী সে আইসিটি সোনার বাংলা কী করতে খেতে গেছে, বন্ধুর সাথে গল্প করতে গেছে দুটো, তার মনে আনন্দ থাকবে না? সারাক্ষণ ধরে আপনারা টেনশন রেখে দিয়েছেন। আমি ওই কী বলে ওই কলা বেচবো আর কি, রথ দেখবো কলা বেচবো, কি এটা আছে না, ওই রথ দেখার কলা বেচা, দুটোই করতে গিয়েছিলাম। এই কলা বেচার ব্যাপারটা কিন্তু লোক বুঝতে পারিনি। মাসুম আক্তার একটু দুষ্টু, মানে দুষ্টু, আমি তো দুষ্টু ভাই বলে দিচ্ছি জানেন। ওইটা হয়নি, আসলে বৈঠকটার দরকার ছিল, কোনোভাবে ডেট পাইনি, অবকাশ পাইনি, প্রধানমন্ত্রী এই সুযোগটা দেয়নি, তাই চলে এসছেন আগে। আরে নীতি আয়োগে যাওয়ার দরকার ছিল না, এটা ছুতোয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করা দরকার ছিল, সেটার জন্য গিয়েছিল। আমি আর বলবো না, আমি এগুলো বলবো না। দিদি আমাদের মোদিজিকে খুব ভালোবাসে, দাদা হয়তো, আরে কষ্ট করে হলো জিতেছে তো, আমি সেইটা বলি, আবার রিপিট করি, এইটা কানে কানে, কিন্তু জোরে বলবে না, কিন্তু এটা একটু কানে কানে বলবে। আর মিডিয়ার লোক কিন্তু জানবে না এটা, তুই ভাবছো সব জানবে নাকি? মোটেই নয়, দিদির গোপনীয়তা বলে একটা ব্যাপার আছে। এই যে পয়সা কড়ি নেই বলছে, এটা তো সবাই জানে, বিপুল পয়সা কড়ি আছে, নেই বলতে হয়, নেই না বললে হয়? আচ্ছা আচ্ছা বলবে নাকি? ওই অহংকার দেখায় না দিদি। দিদি হচ্ছেন ওই টাটা কোম্পানির মতো, ওই আম্বানির মতো নয় যে ছেলের বিয়েতে প্রচুর খরচা করবে। দিদি কিচ্ছু সাধনে বিশ্বাস করে। টাটা যেমন তার ছেলের বিয়েতে 4 জনকে নিয়ে একটা ভোজবাড়ি করে দেবে, কিন্তু আম্বানি কী করলো, দুটোই পয়সা হলো ধরি। কিন্তু যদি দিদি কিন্তু ওই টাটা বিড়লার দিকে, টাটার দিকে আর কি, যদিও টাটার সাথে একটুখানি মনোমালিন্য হয়েছিল বলে একটু সিঙ্গুর থেকে একটু তাড়িয়ে দিয়েছে, ওটা একটা খেলা হয়েছিল আর কি, সাময়িক খেলা, ক্ষমতা আসতে গেলে একটু খেলতে হয়। তো ওই বৈঠকটা ছিল আসল কথা, বৈঠক হয়নি। রাগটা কার উপরে হবে? মাইকের উপরে হলো, কার উপরে আর হবে? রাগটা তো কাউকে দেখাতে হবে ভাই, মানে মোদিজির উপরে রাগটা মাইকের উপর দিয়ে গেল। যেমন আমাদের এই 21শে জুলাই রাগটা বৃষ্টির উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু দিদির হুঙ্কার ভগবান শুনেছে, বৃষ্টি থামিয়ে দিয়েছে, বৃষ্টিকে ধন্যবাদ দিয়েছে, ভগবানকে ধন্যবাদ দিয়েছে। আরে বাবা, আল্লাহ তিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তো তার কথা শুনবে না ভগবান? এটা হতে পারে হটলাইনে কথা, এই জানেন কিছু? এই যে বারে বারে জিতে যাচ্ছে, লোক বলছে এইবারে গেল, এইবারে গেল, এইবারে গেল, 21শে বলেছিল এই গেল, বিপুলভাবে ফিরে এলো। সবাই বলছিল এবারে 24শে দেখো না কি কীর্তি হয়। ভগবানের সাথে কথা হয়ে গেল হটলাইনে, দিদি বলেছেন দেখ কেমন লাগে, বিপুলভাবে ফিরে এলো। এই যে ফিরে আসা, এই যে টুটকা, এই যে গোপনীয়তা, এই যে রহস্য, এর মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। আর আধ্যাত্মিকতা মানেই ঈশ্বর, আর ঈশ্বরের সন্তান তো সবাই। তাই ওর হিন্দুকেও দেখে, মন্দিরও করে, আবার মোল্লাদেরও দেখে। মোল্লাদের নেতা তো মাসুম আক্তার নিশ্চয়ই, শাহজাহানরা, জামালরা, যারা ভোট এনে দেয় তারাই তো আসলে নেতা হবে। ঠিকই আছে, তো সব ধর্মের লোককে দেখছে ঈশ্বরের সন্তান দ্বারা, ঈশ্বর খুশি হয়, ভোট দিয়ে দেয়। এইটা বুঝুন, ফালতু হয়েই করবেন না। আপনারা যান কালীঘাটে, শিষ্যত্ব নেন, শিখুন পলিটিক্সটা কীভাবে করতে হয়। আমার মনে হয় কৌটিল্যর পরে ভারতবর্ষে যদি কেউ পলিটিশিয়ান এসে থাকে, কৌটিল্য পরে বলছি, আফটার কৌটিল্য, ওটা মাননীয়। আপনি যাই বলুন, গালাগাল দিন, যাই দিন আমাকে, হ্যাঁ মাননীয় হচ্ছে এত ভালো দক্ষ, মানে ভোটের জন্য বলছি। কৌটিল্য তো অন্য কিছুর জন্য করেছিলেন, ইনি ভোটের জন্য করছেন। ব্যাপারটা তো ডিপ্লোম্যাসি, পলিটিক্যাল ডিপ্লোম্যাসি, সত্যি পারেন, কাউকে ছাড়বেন না। আরে উনি নজরুলকে বলে দিয়েছেন মহাভারত দেখে, ওটাই ঠিক। সবসময় সারা জীবন ধরে মহাভারত অন্য লোক লিখবে, এটা হয় কোনো দিন? সারা জাহাঁ সে আছে ইকবাল সারা জীবন ধরে লিখতে থাকবে, নজরুল লিখবে না? উনি বলেছেন ওটাই আইন, ওটাই চলবে, উনি সব পারেন, মানতে হবে। এত ভোট পেলে সে যা বলবে মানতে হবে না? শুধুমাত্র উল্টোপাল্টা আছে, এই কথাটা বলে তো লোক তো আনন্দ পেল, এটাও তো ভোট। আরে বাবা, চাকরি দিতে পারেন, আনন্দ তো দিয়েছি, এন্টারটেনমেন্ট তো করেছি। দেখুন তারপরে যুব সম্প্রদায় কেন ভোট দেয়, ক্লাব দেখাচ্ছেন, সব যত মা দুর্গার দলবল আছে সব আমার সঙ্গে আছে। মা দুর্গার কতটা সম্মান পাইছেন, আমি তো সম্মান পাই। দেখবেন মা দুর্গার মূর্তি আছে, কিন্তু মাননীয়ার মূর্তিটা, মানে মূর্তিটা, ছবিটা, মানে ওনার মুখের হাতলে মা দুর্গার ছবি কিন্তু হয়ে গিয়েছিল। আর এই বিজেপি বলে একটা শয়তান হচ্ছে না, সেটা খিল্লি করবি না, বামেরাও করেছিল খিল্লি, শয়তান কোথায় আসে। কী সুন্দর মা দুর্গার মূর্তিরা, মানে ওনার মাননীয়ার মূর্তি আদলে মা দুর্গার মূর্তি কী সুন্দর হচ্ছিল, এই খিল্লি করার জন্য, ডিস্টার্ব করার জন্য ওটাকে মুছতে হলো। কোন অংশে কমতি আছে তার চেয়ে?
প্রত্যেকটা প্যান্ডেলে মা দুর্গার পরেই যার ছবি থাকবে তিনি মমতা ব্যানার্জি। মা দুটো মা আছে, মমতা, মা দুর্গা। মমতাময়ী মা সিনেমা মনে হচ্ছে হয়েছিল, নচিকেতা ওটা করেছিল, ওই জন্য মহানায়ক পুরস্কার পেয়ে গেছে মমতাময়ী মা। এটা আপনি জানেন না, দিদি জানেন ঠিক পারবেন। এইগুলোকে বুঝুন। মা দুর্গা আসবেন, তিনি ব্রাত্য থাকবেন, তার নেতামন্ত্রীরা তারা থিম করবে, থিম হবে আসল থিম পুজো হবে চারিদিকে। দুর্গা পুজো হচ্ছে না, এই অক্টোবর মাসে কী পুজো হবে? থিম পুজো হবে, যার জন্য 85 লক্ষ হাজার টাকা। মাননীয়া কিন্তু দুর্গা প্রতিমার জন্য 25,000 টাকা দিতে পারে না, সংবিধানে নেই। সংস্কৃতি নামে দিতে পারেন, উৎসবের নামে দিতে পারেন, ওটা সংস্কৃতি হবে, উৎসব হবে। আর হেরিটেজ আসবে, ইউনেস্কো আসবে, আরও পুরস্কার দেবে। আমি খালি মা দুর্গার জন্য একটু দুঃখ হয় বেচারি।